নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমত, যে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন গোটা দেশবাসী তার সাক্ষী রয়েছে। ইতিমধ্যেই গতকালকে যে ঘটনাটি ঘটে তার পূর্বে থেকে এই বিষয়টিকে নিয়ে চর্চা চলছিল, কেননা একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলা যেতে পারে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি রায়, এবং সেই রায়ের পর আমরা দেখতে পাই ছাত্র আন্দোলন শুরু হয়ে যেতে, এবং সেই রায়ের পর যে ছাত্র আন্দোলন সেই রায়কে পরিবর্তিত করতেও বাধ্য করেছিল, এবং তা বাধ্য হয়ে পরিবর্তনও করা হয়। কিন্তু তার পরবর্তীতেও পরিস্থিতিকে যেন আর সামলে নিয়ে আসা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এতটা পরিমাণ মৃত্যুর পরিমাণ বেড়ে গিয়েছিল বাংলাদেশে, এমন হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে করে আর প্রধানমন্ত্রী তার পদে আসীন থাকতে পারেননি। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা শেখ হাসিনাকে পদত্যাগ করতে দেখি তার পদ থেকে, তার প্রধানমন্ত্রী পদ থেকে, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি কপ্টারে করে যাত্রা দিয়েছেন দেশ ছাড়বেন বলে ওনার বোনের সহিত। তার পরবর্তীতে দেখা যায় যে ভারতের উত্তরপ্রদেশ, লখনৌ, দিল্লি হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক বিমান, যতটুকু জানা যায়। এবং আগামী 24 ঘন্টার মধ্যে যতটুকু জানা গিয়েছিল, গতকালকে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের সেনা প্রধানের বৈঠক এবং বাংলাদেশে গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং সেনা প্রধান আশ্বস্ত করেন কোনো রক্ত বৃথা যাবে না, অন্যায়ের বিচার হবে। এদিকে ভারত বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে আটোসাটো কড়া নিরাপত্তা নির্দেশনা রয়েছে ভারতের বিএসএফ এর ডিজি আধিকারিকদের। যে বিষয়টা বলাই বাহুল্য যে আমরা দেখতে পাই যে সোমবার থেকে, অর্থাৎ গতকাল থেকেই বিভিন্ন জায়গায় আটোসাটো করে দেওয়া হয়েছিল সেখানে নিরাপত্তা, বা ভারতের সেখানে যোগাযোগ ব্যবস্থা যেগুলো ছিল বাংলাদেশের সাথে, সেগুলিকে রেল অর্থাৎ বিমান পথে তা কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়। এবং সঠিকভাবে বলাই চলে যে বর্তমানে ভারতবর্ষের যে পরিস্থিতি রয়েছে, কেন্দ্রের সরকার যা নির্দেশ দিচ্ছে তাই কিন্তু রাজ্য মানছেন, কেননা বাংলাদেশের একেবারেই পার্শ্ববর্তী লাগোয়া রাজ্য হচ্ছে ত্রিপুরা রাজ্য, এবং সেই ত্রিপুরা রাজ্যে নিরাপত্তার আমরা কিন্তু বর্ডারে বা সীমান্তবর্তী এলাকায় আমরা বর্তমানে বর্ডারে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই নিরাপত্তা কঠোর করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আরো একটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে সেনা প্রধানের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দোরগোড়ায় বিগত 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ খালেদা জিয়াকে দেশের সেনা প্রধান ও রাষ্ট্রপতির নির্দেশে জেল থেকে নিঃশর্তে মুক্তি দিতে দেখা যায়। এবং তবে কি সেখান থেকে বিশেষ কিছু প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলবন্দি থেকে মুক্তি দেওয়ার জন্য মৌলবাদীদের বা ছাত্র আন্দোলনের একটা পরিকল্পিত নাটক ছিল এটি? এই বিষয়টাকে নিয়ে কিন্তু বর্তমানে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তার পাশাপাশি তবে কি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রীর পদেই বসতে চলেছেন জেল থেকে মুক্তি পাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? এই বিষয়টাকে নিয়েও কিন্তু ইতিমধ্যে আলোচনা করতে শুরু হয়ে গেছে। এবং বলাই চলে যে যেখানে যে রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা তাদের কোনো একটা দাবিকে নিয়ে আন্দোলন করছে, কিন্তু কালকে এমন কিছু ন্যাক্কারজনক ঘটনা বা ন্যাক্কারজনক চিত্র কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখেছি। কি সেই বিষয়গুলি? গণভবনে ঢুকে যাওয়া প্রত্যেকে এবং হাঁস মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করা থেকে শুরু করে রাষ্ট্রপতি বা বলাই চলে সেখানে রাষ্ট্রপতির কাছে যাবেন সেনাপ্রধান, এবং তার পরবর্তীতে সেনাপ্রধানদের হাতে দায়িত্ব আসার প্রাক মুহূর্তে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গণভবনে, এবং সেখানে গিয়ে জিনিসপত্র লুটপাট করা থেকে শুরু করে ফ্রিজ খাট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা লুটপাট করতে দেখি সেখানকার যারা আন্দোলনকারীরা ছিলেন। বলাই চলে তাদের একটা বিশেষ দাবি ছিল আন্দোলনের, কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে গণভবন সেখানকার মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়ার পর এই ধরনের পরিস্থিতি, বা বলাই যেতে পারে যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেখানকার অর্থাৎ গণভবনে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে গণভবন ত্যাগ করে বা পদত্যাগ করে তিনি ছেড়ে দিয়ে যখন দেশের উদ্দেশ্যে পাড়ি হয়েছেন, অর্থাৎ ভারতবর্ষের উদ্দেশ্যে পাড়ি হয়েছেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীতে গণভবনে ঢুকে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছিল। ছাত্রদের একটা দাবি ছিল, সেই দাবিতেই তারা অনড় ছিল, কিন্তু সেই দাবির পরবর্তীতে দেশে এই ধরনের হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে করে প্রধানমন্ত্রী তার পদ ত্যাগ করেছেন। কিন্তু তারপরে প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে বা
সেখানকার যার জিনিসপত্র সেগুলিকে নিয়ে এ ধরনের পরিস্থিতি বা এই ধরনের চিত্র সোশ্যাল মিডিয়াতে যেগুলো ভাইরাল হচ্ছিল সেটাই কি কোনোভাবে কাম্য ছিল? ছাত্র আন্দোলন অবশ্যই মেনে নেওয়া যায়, তাদের দাবিও ছিল, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু এরাই কি ছাত্ররা যারা কালকে এই ধরনের চিত্র ভাইরাল করেছিল, বা এরাই কি সেই ছাত্ররা যারা আন্দোলনের নামে নেমে রীতিমতো লোটপাট শুরু করে দিয়েছে? তবে কি এই ধরনের শিক্ষাই তারা পেয়েছেন? সেগুলিকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাছাড়াও বলাই চলে যে ইতিমধ্যেই যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যিনি নাকি সেই দেশের স্বাধীনতার পেছনে যার বড় হাত রয়েছে, যার নাকি স্ট্যাচু ছিল সেই দেশে একটি বড়ভাবে তৈরি করা, সেই স্ট্যাচুর উপর তাদের করা বা তারা নানান ধরনের বিষয়ে বা যেগুলি বলাই যায় না বা তুলেও ধরা যায় না এমন কিছু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে, বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়ার প্রচেষ্টা করা বা তার উপর গিয়ে নানানভাবে নানান কিছু করা, যেগুলোকে বলাই চলে একেবারে ন্যাক্কারজনক দৃশ্য বা যেগুলোকে হয়তো বা আর ব্যাখ্যা করা যায় না। তার পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাই যে বলাই চলে যে দেশেরই একটি প্রান্তে, ভারতবর্ষেরই একটি প্রান্তে, সেখানে বিশেষভাবে সকলে বৈঠকে বসেন ভারতবর্ষে এই বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে। আমরা নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমরা যদি বলি অন্যান্য যারা মন্ত্রীবর্গরা রয়েছেন ক্যাবিনেটে, রাজনাথ সিং, অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেককে, দোভাল, তাদেরকে কিন্তু আমরা একত্রিতভাবে বসে আলোচনা করতে দেখি এই বিষয়কে কেন্দ্র করে। এবং তাছাড়াও ইউনাইটেড স্টেটের যারা সেখানকার মুখ্য ব্যক্তিরা ছিলেন বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সেখানেও কিন্তু দেখতে পাই সেখানকার যারা চিফ ছিলেন অর্থাৎ ইউনাইটেড স্টেটের, তারাও কিন্তু এই বিষয়টিকে নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে একটি বিশেষ অনুষ্ঠান ছিল রাজ্যের বুকে, এবং সেখানে আমরা দেখতে পাই রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়টিকে নিয়ে ব্যাখ্যা করেছেন বা আমাদের দেশের বা বলাই যেতে পারে ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী যে লাগোয়া দেশ রয়েছে বাংলাদেশের এই হিংসাত্মক পরিস্থিতিকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি বলছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি। বিএসএফ তো বর্ডারে পাহারা দিচ্ছে, এছাড়া পুলিশ নিয়ে কোনো ট্যাক্স ফোর্স বা পুলিশের আলাদা কোনো দায়িত্ব? না, তো আমি বললাম তো ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে, তো ইন্টেলিজেন্ট ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে, বলা হয়েছে যে কোঅর্ডিনেশন করার জন্য। এই যে আমি 5-6টা ডিপার্টমেন্টের কথা আমি বললাম, ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে, কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে। আচ্ছা, দিল্লি থেকে কি গতকালকে কোনো নির্দেশ এসেছে? আমার সাথে কথা হয়েছে, নির্দেশ হয় না, আমাদের সাথে কথা হয়েছে যে মানে এখন কী পরিস্থিতি আমাদের ত্রিপুরাতে, বাংলাদেশে এই উদ্বেগজনক যে অবস্থা, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমার কাছে জানতে চেয়েছে। আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। স্যার, বাংলাদেশে কিছু হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে মন্দির, এই বিষয় নিয়ে আপনার কি বলেন? না, এগুলো তো হওয়া বাঞ্ছনীয় না। আমরা তো এগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না। এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা, আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে, ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়েছে, যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি করে হামলা না হয়, উজ্জুতি না হয়। মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা পাহারা দিচ্ছে। তো এটা একটা গুড সাইন, এটা হলে ভালো। তো এই ধরনের একটা উত্তেজনা অবস্থা তো আছে বাংলাদেশে, তো আমাদের নজরদারি আছে।
Sir, has it anyway hampered our business with Bangladesh? Because we have import-export business with Bangladesh. Here you have seen that we are supplying. বাংলাদেশের অনেকটাই হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা আর না বলার কিছুই নেই। কেননা আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অনেকটা অ্যাক্টিভ রয়েছে, আমাদের প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন রয়েছে এবং সেখানে আমরা প্রত্যেকটা সময়ে আপডেটস পেয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিংসাত্মক নানান ধরনের চিত্র উঠে আসছে। সেখানকার যারা দায়িত্বে ছিলেন, ক্যাবিনেটের মন্ত্রীদের দায়িত্বে ছিলেন, তাদের বাড়িতেও কিন্তু বর্তমানে আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে নানান চিত্র উঠে আসতে শুরু করেছে, যেটা একেবারেই কাম্য নয়। আমরা চাইবো অতি সত্বর সেখানকার পরিস্থিতির সামনে নিয়ে আসা হোক এবং যারাই দায়িত্ব নিচ্ছেন তারা যেন পরিস্থিতিকে সামনে নিয়ে আসেন এবং উচ্ছৃঙ্খল যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা যেন অতি সত্বর একেবারেই শেষ করে দেওয়া সম্ভব হয় এবং আগামী দিনে এই বাংলাদেশের বা আমাদের পার্শ্ববর্তী দেশের শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরে আসুক, সেটাই আমরা আশা করছি। এবারে যে পরবর্তী বিষয়ে আমরা নজর রাখবো সেই বিষয়টি হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। 8ই অগস্ট আমাদের রাজ্যের বুকে পঞ্চায়েত নির্বাচন এবং তাকে নিয়ে বেশ কিছু জায়গায় আমরা সভা, ঘরোয়া বৈঠক থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ থেকে শুরু করে যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের চূড়ান্ত পর্যায়ে একেবারে শেষ প্রচারটা কিন্তু তারা জোর কদমে চালিয়েছেন এবং সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই চিত্রগুলি আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিও। কোন কোন জায়গায় সেখানে যারা প্রার্থীরা রয়েছেন, হোক সে শাসক দল হোক সে বিরোধী দল। শাসক দলের কথা হচ্ছে বিরোধীরা ময়দানে নামছেন না, আবার বিরোধীদের অভিযোগ রয়েছে তারা শাসক দলের কারণে, ভয়ভীতির কারণে কেউই ময়দানে নামতে চাইছেন না। তবে ভোট দেওয়ার সময় তাদের ভোট বাক্সে ভোট পড়বে এমনটাই তারা আশা ব্যক্ত করছেন এবং যারা শাসক পক্ষরা রয়েছেন তারা বলছেন যে প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে তারা কথা বলছেন কি কি তাদের হয়নি বা আগামী দিনে কি কি করা দরকার বা বাম আমলে কি কি এখনো রয়ে গেছে, যেগুলি কাজ বাকি রয়েছে সেগুলোর দিকে তারা নজর দেব না এবং আগামী দিনে তারা এগুলি করে এগিয়ে যাবেন, জনগণের সাথে কাজ করবেন, এমনটাই কিন্তু তাদেরও বক্তব্য রয়েছে। এবারে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রফেসর ডক্টর মানিক সাহা এই বিষয়টিকে কেন্দ্র করে বা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উনার বক্তব্য কি রাখছেন, উনি কি বলছেন, উনি কি ব্যাখ্যা করছেন। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে একটা শান্তি শৃঙ্খলার বিষয় একটা বড় প্রশ্ন থাকে সর্বসময়, সেই বিষয়টি কিভাবে দেখা হবে বা পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে শাসক দল, তার পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় সেখানে নির্বাচন হবে, সেখানে কি পরিবেশে কিভাবে নির্বাচন হবে এবং কি কি দেখবেন, কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখা হবে, সেগুলো নিয়ে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বলেছেন যে খুঁজে পাচ্ছে না, কোনো তো ইস্যু নেই, খুঁজে পাচ্ছে না কোথায় আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত একটাও যেন না পায়। তো এটা তো আমাদের বলতেই হয়, উনাদের সময় কি হতো বলতো না যে একটাও ভোট নয়, আর তা কি সম্ভব এটা? তবে তাহলে ওনারা কি করে নমিনেশন দিন? তো এইগুলো বলার জন্য উনি ইস্যু নেই এটাকেই বারবার বলছেন। আমি জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষ, আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদিজির উপরে পুরো আস্থা আছে এবং সেই কারণেই বলছি বারবার যে আমাদের পঞ্চায়েতে ভালো রেজাল্ট হবে। Will you have any appeal to the voters? And of course, already I have appealed that vote for Bharatiya Janata Party, and it will be happen. We will see. And for peace, because we Of have course, a always I say that we should maintain the peace and tranquility. একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে বলাই যেতে পারে যে একটা বড় সংখ্যায় বা বড় মার্জিনে জয়যুক্ত হবে এমনটাই কিন্তু তিনি আশা ব্যক্ত করেছেন বা বলাই চলে যে তিনি বলেন বিশেষভাবে কটাক্ষ করে রাজ্যের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সিপিআইএম আমলে মানিক সরকার, উনি নাকি উনার সভায় কোনো একটা সভায় উনি যে বক্তব্য রাখেন তাকে নিয়েই বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখে যাচ্ছেন বা উনি এই বিষয়টাকে নিয়েই দৌড়িয়ে যাচ্ছেন। কেননা পঞ্চায়েত নির্বাচনে তাদের আর কোনো সরকারের কারচুপি তুলে ধরার মতো কিছুই নেই, সেই কারণে নাকি এই বিষয়টাকে নিয়েই পড়েছে বিরোধী পক্ষ, এমনটাই কিন্তু ব্যাখ্যা করতে দেখা যায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে। আর তার পাশাপাশি জয় নিয়ে তিনি 100% আশাবাদী রয়েছেন। রাজ্যের জনগণ পঞ্চায়েত নির্বাচনে বলাই যেতে পারে যারা পঞ্চায়েত এলাকায় বসবাসকারী বাসিন্দারা রয়েছেন তারা
ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবে না, এমনটাই কিন্তু তারা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। এমনটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন যেহেতু সামনে রয়েছে, শেষ পর্যন্ত জয়ের হাসি কারা জিতে, কারা মসনদ দখল করে সেটাই দেখার, এবং আগামী দিনে কারা সেখানে দায়িত্ব বহন করে পঞ্চায়েতি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করেন, এবং জনগণ কাদের বেছে নেয় সেগুলোই দেখার। এবং তার পাশাপাশি বলাই চলে নিরাপত্তার বিষয় রয়েছে। নির্বাচনের দিন আমরা অবশ্যই বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করব, এবং সেখানকার নিরাপত্তার বিষয়ে যে সর্বসময় একটা অভিযোগ থাকে বা সেখানে ভয় ভীতি, ভোট দিতে না যেতে দেওয়া বা সেখানে নানান ধরনের যে অভিযোগগুলি থাকে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি বাংলাদেশের কি আপডেটস রয়েছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং আগামী দিনে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি শেষ হয়ে যেন একটা শান্তি শৃঙ্খলার পরিবেশ বিরাজ করে সেটাই আমরা আশা রাখবো। এ বলে আজকের মতো আমাদের সন্ধ্যার এই বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।